আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। জি, জি। স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? দেখতে পাচ্ছেন কিছু? জি স্যার, দেখা যায়। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে আহ, এই যে অ্যালগরিদম আর ফ্লো চার্ট যেটা ছিল ওইটা প্রথম 5টা মনে হয় আপনাদের পড়া দিছিলাম, তাই না? এই যে এখান থেকে 5টা পর্যন্ত। তো এইটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? কেউ বুঝতে পারেন নাই, এরকম কেউ কি আছেন? অর্থাৎ আমি আবারও বলতেছি, এই যে 5টা অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখানো হয়েছিল, এখানে কারো বুঝতে যদি সমস্যা হয় তাহলে বলেন, না হলে আমরা পরবর্তী টপিকে আগাই। পরবর্তীতে এগোন স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে 6 নাম্বার প্রবলেমটা দেখি। তো 6 নাম্বার প্রবলেম যেটা, এখানে কি বলতেছে যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি নির্ণয় করো। হ্যাঁ, অর্থাৎ 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম যে সংখ্যাটা ওটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা কোশ্চিন আসে, সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি, বের করো এর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো। অর্থাৎ লজিক্যাল, অর্থাৎ আমাদের যে মেন থিম প্রোগ্রামিং এর লজিক্যাল যে ব্যাপারটা ওইটা এক থাকবে, প্রবলেম আলাদা আর কি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে পারি, তাহলে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাও আমরা বের করতে পারবো একই, যদি ম্যাথমেটিক্যাল টার্ম বলে তাহলে একই সূত্র ব্যবহার করে। ঠিক আছে, তো শুরুতে আমি একটু লজিক্যালি কি কাজ করতেছে এটা একটু বলি। তো 3টি সংখ্যার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি 3টা হচ্ছে ভেরিয়েবল নিলাম, এ বি আর সি। এতে রাখলাম হচ্ছে 4, বিতে রাখলাম 6, সিতে রাখলাম হচ্ছে 8। ঠিক আছে, অর্থাৎ 3টি সংখ্যা আমি 4, 6 এবং 8 ধরলাম। তো এই 3টি সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যাটা, এটা আমার হচ্ছে বের করতে বলতেছে। এর অ্যালগরিদম কিভাবে, মানে অ্যালগরিদম ব্যবহার কি করব এবং ফ্লোচার্ট কি করব, এটা নির্ণয় করতে বলতেছে। আর একটার কথা বললাম, এইটারই বিপরীত কোশ্চেন, যে এই 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা ওটা বের করতে হবে, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো। এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। তো এখন আমি এই 3টার মধ্যে আমি দেখে বলে ফেলতে পারতেছি যে কোনটা ছোট আর কোনটা হচ্ছে বড়, তাই না? ছোট হচ্ছে 4 আর হচ্ছে বড় 8। যখন আমার হাজার হাজার সংখ্যা থাকবে এবং সর্টেড অবস্থায় থাকবে না, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে আহ, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম ক্রম অনুযায়ী যখন সাজানো থাকবে না, তখন আমার কিন্তু আহ, এরকম নির্ণয় করাটা কঠিন হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যদি আমাদের এরকম কোশ্চেন থাকতো যে 1000 সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা সেটা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমার যদি 1000টা এরকম আপনার সংখ্যা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের বের করা কঠিন হয়ে পড়তো। আমরা যদি এই প্রোগ্রামিং এর সাহায্যে বের করতাম তাহলে ব্যাপারটা ইজি হতো। তো যাই হোক, আমরা বোঝার ক্ষেত্রে 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা এবং ক্ষুদ্র কোন সংখ্যা এটা আমরা বের করা শিখবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে 3টি সংখ্যার মান গ্রহণ করতে বলতেছে এ বি সি এর মাধ্যমে, ঠিক আছে। সেটা আমরা ধরে নিলাম এবিসি এর এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 8। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এরপরে অর্থাৎ আমরা প্রোগ্রাম শুরু করছি, দ্বিতীয় ধাপে হচ্ছে গিয়ে আপনার ইউজারের কাছ থেকে এ বি সি এর মান গ্রহণ করছি, অর্থাৎ 4, 6 এবং 8, এবং 3 নাম্বার ধাপে যে আমরা কম্পেয়ার করতেছি
এর সাথে বি এবং এর সাথে সি এটা কম্পেয়ার করতেছি, ঠিক আছে? তো আমাদের এই কম্পেয়ার করার উদ্দেশ্য হচ্ছে কি, এর সাথে আমি বি এবং সি যদি কম্পেয়ার করি, যদি এ বি এবং সি থেকে বড় হয় তাহলে পরে মোটগুলোর মধ্যে আমার এ বড় হবে, তাই না? অর্থাৎ আমি এই চারকে 6-এর সাথে কম্পেয়ার করব একবার, এই একটা সেট, আর হচ্ছে গিয়ে 4কে 8-এর সাথে একবার কম্পেয়ার করব, ঠিক আছে? তাহলে 4-6-এর মধ্যে বড় কোনটা? 6, এটা আমরা বের করে ফেললাম। এবং 4 এবং 8-এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 8। এই 4 এবং 6-এর মধ্যে বড় 8। আচ্ছা, এই এই স্টেপে আমাদের হচ্ছে বড় সংখ্যা বের হবে। তো আমরা প্রথমে এর সাথে বি কম্পেয়ার করব এবং এর সাথে সি কম্পেয়ার করব। আমি দেখতেছি যে এর সাথে বি যদি কম্পেয়ার করি তাহলে পারে এখানে কি এ বড় হয়? হয় না, কারণ এ হচ্ছে 4, ঠিক আছে? এর মান হচ্ছে 4, যদি করি তাহলে 6-এর থেকে ছোট। আর এর সাথে সি যদি কম্পেয়ার করি তাহলে পরে হচ্ছে 4 বড় না 8 বড়? এখানে হচ্ছে 8 বড়, অর্থাৎ 4টা ছোট। তাহলে এই যে লার্জেস্ট ইজ ইকুয়াল টু এ, এটা হবে না। এটা যদি না হয় এটা দ্বিতীয় মানে পরবর্তী শর্তর কাছে চলে আসবে, ঠিক আছে? আর যদি আমার প্রথম শর্তই যদি ফুলফিল করতো তাহলে দ্বিতীয় শর্তের কাছেও আসতো না, ঠিক আছে? যেহেতু আমার এ বড় হয় নাই সেহেতু বির কাছে আসবে, বি আবার হচ্ছে গিয়ে সি এবং এ এর সাথে কম্পেয়ার করবে, অর্থাৎ এই 6টা 4 এবং 8-এর মধ্যে হচ্ছে গিয়ে কম্পেয়ার করবে। তাহলে পরে এই একই প্রসেসে কম্পেয়ার হবে, বি কি সি এর থেকে বড় না ছোট, অর্থাৎ এই কন্ডিশন কি ফুলফিল করে কিনা এখানে, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি যে এখানে সি এর থেকে বিটা হচ্ছে ছোট, প্রথম কন্ডিশন মানে নাই। দ্বিতীয় কন্ডিশন কোনটা? বি এর মান এর থেকে বড় কিনা। আমি দেখতেছি যে বি এর মান এর থেকে এখানে বড় হয়, কিন্তু এখানে যে ব্যাপারটা, আমার যদি এইটাই বিটা বড় হতে হয় তাহলে পারে এই দুইটা সত্যই আমাকে মানতে হবে, ঠিক আছে? অর্থাৎ এবং যদি থাকে, এই এবং যদি থাকে তাহলে আমার এই দুইটা সত্যই আমাকে মানতে হবে, ঠিক আছে? এখানে যদি অথবা থাকতো তাহলে যে কোনো একটা সত্য মানলে পারে আমার এই যে এটার লার্জেস্ট ইজ ইকুয়াল টু বি আমি লিখতে পারতাম। তো আমি দেখতেছি যে এই সত্যটাও আমার মানতেছে না। লাস্টে আমি যাব এই দুইটা সত্য যখন মানলো না তখন আমি হচ্ছে এই 3 নাম্বার সত্যের কাছে আসব। 3 নাম্বার সত্য যেহেতু উপরের দুইটা 3টার মধ্যে যদি 2টা আমার সত্য না মানে তাহলে অবভিয়াসলি লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে বড় হবে লজিক্যালি। এটা বড় করলো এবং আউটপুটে এই সি শো করবে আর প্রোগ্রাম শেষ হবে। এখন বলেন যতটুকু বললাম বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? না স্যার, বুঝেছি স্যার, এগুলা ভালো মনে হচ্ছে স্যার। আচ্ছা, এই একই প্রসেস যখন আমি বলবো যে আমার হচ্ছে 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের করা, তখন এই লজিকে কি আসবে বলেন তো? এখানে আমরা কি করতে পারি তখন? তখন গ্রেটার দেন এর জায়গায় লেস দেন দিতে হবে। লেস দেন দিয়ে দেব। তাহলে পরে এই ব্যাপার যারা এইটুকু বুঝতে পারছেন আমার মনে হয় যে লজিক্যালি যদি আমি বুঝি তাহলে এই জিনিসটা একদম ইজি ব্যাপার, তাই না? ম্যাথমেটিক্যাল টার্ম যদি আমার ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি কোন পদ্ধতিতে করব এটা আমার ইজিলি পারার কথা। তো সেম প্রসেস, এই যে এই চিহ্নগুলা উল্টা ঘুরায় দিয়ে আমার ওই একই প্রসেসে আমার হচ্ছে কাজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। এবং এখন আমরা ফলো চার্ট দেখবো যে কিভাবে এইটাকে ইমপ্লিমেন্টেশন এখানে করা যায়, ঠিক আছে? আমরা গতদিন এই যে বিভিন্ন সিম্বলগুলো দেখছিলাম, এই সিম্বলগুলো কোনটার কি কাজ কারো কি মনে আছে? কেউ কি বলতে পারবেন এটা কোনটার কি কাজ? শুরু এবং শেষ একই রকম। আচ্ছা, জি, তারপরে? আর প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, আর সিদ্ধান্ত বা সমস্যার জন্য আপনার এই যে এটাকে কি বলা যায়, বর্গ, রম্বস। এটা ইনপুট? না, এটা তো সামান্তরিক। নিচের এই যে এটা 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 তো ইনপুট। হ্যাঁ, এটা আচ্ছা, এটা কিসের জন্য? এটা কথা বেঁধে আপনার আসছে, আরেকবার সিদ্ধান্ত একটু যেটা, বলেন। সমস্যা সিদ্ধান্ত, যেটা, আচ্ছা আচ্ছা, সমস্যা ঠিক আছে, প্রক্রিয়াকরণ। ঠিক আছে। আর এইটা?
এটা তো শিখিনি। এটা হচ্ছে কানেক্টর, অর্থাৎ কানেক্ট করে আর কি। খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু দেখা গেল ২-৩টা যখন হয় থাকে তখন এই গোল চিহ্ন ব্যবহার করে কানেক্ট করে। দেখেন আমরা উপরের যে চিত্রগুলা এখানে এই গোলটা আছে, এই যে সংযোগ চিহ্ন কানেক্টর, ঠিক আছে? এগুলো দেখানো ছিল। আচ্ছা, তাহলে আমার ৬ নাম্বার যে প্রবলেমটা, এখানে আমার হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন্ড যেটা সেটা সেম হবে। দেখেন এখানে স্টার্ট এক, এই ইন্ড এক, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। এটা ইনপুটের জন্য ব্যবহার করছে এবং দেখেন এই যে আউটপুটের জন্য প্রিন্ট যেখানে থাকবে এটা আউটপুট করছে। আর এইটা যেটা অর্থাৎ প্রসেসের যেটা, এটা এখানে ব্যবহার করে নাই। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু আমরা হচ্ছে গিয়ে লজিক্যালি আমরা আগাইছি, এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণের এটা আগাইছি। তো আমরা এই অনুযায়ী অ্যালগরিদম অনুযায়ী ফ্লোচার্টটা দেখি, ঠিক আছে কি করছে। তো আমরা প্রোগ্রামটা শুরু করছি, স্টার্টে শুরু হয়েছে। এরপরে আমাদের ৩টা সংখ্যার মান অর্থাৎ এবিসি এর মান আমি গ্রহণ করছি। এখানে ইনপুট এবিসি দিলাম, এই চিহ্নটা এরকম হবে, যেহেতু ইনপুট আউটপুটের চিহ্ন এক, এই চিহ্নটা ব্যবহার করে, এই জন্য আমি এই চিহ্নটা দিলাম। এরপরে ধাপ ৩-এ আমি কি করছি, এ কি বি এর থেকে বড় কিনা, তাই না? এই যে প্রথম যেটা আমি ব্যবহার করছি, এ বি এর থেকে বড় কিনা, এটা দিয়ে কোশ্চেন বোধক চিহ্ন দিছি। যদি হ্যাঁ হয় তাহলে এই দিকে যাবে, আর না হলে ওই দিকে যাবে। জাস্ট মানে হ্যাঁ হলে এক পাশ দিবেন, না হলে এক পাশ দিবেন। আপনার ইয়েস যে এই পাশেই হবে, নো এই পাশেই হবে, এরকম ব্যাপার না। আপনি যদি ইয়েস এই পাশে লিখে এই সত্যটা এই পাশে দিতেন, ব্যাপারটা একই হইতো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার এই যে পুরো যে লাইনটার এখানে হচ্ছে এ বি এর সাথে কম্পেয়ার করবে, যদি বড় হয় সেহেতু এ সি এর সাথে আবার কম্পেয়ার হবে। অর্থাৎ এই যে লাইনটা, এই যে এই লাইন যেটা, এটা হচ্ছে প্রথম ধাপ ৩ যেটা, এ যদি বি এর থেকে বড় হয় এবং সত্য যদি ফুলফিল করে, ঠিক আছে, তাহলে পরে ইয়েস পার্টে যাবে, ইয়েস পার্টে যে আবার আর একটা সত্ত্বে হচ্ছে কি ও কম্পেয়ার করবে এ কি সি এর থেকে বড় কিনা। অর্থাৎ এই যে এবিসি এর মান দিয়ে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? যদি বড় হয়, যেমন আমরা যদি এখানে এই এ এর মান হচ্ছে গিয়ে 4, এই যে উপরে যেটা নিলাম, ধরেন এখানে আবার বোঝানোর জন্য a is equal to 4 দিলাম, b is equal to 6 দিলাম, আর হচ্ছে গিয়ে c is equal to 8 দিলাম। তো এইখানে এ বি, এখানে হচ্ছে গিয়ে এ গ্রেটার দেন বি যদি এই সত্ত্বে যায়, তাহলে এর মান আমরা ধরছি 4, আর এটা হচ্ছে গিয়ে 6। তাহলে কি আমার এই সত্যটা ফুলফিল করে? করে না। তাহলে আমার এই নোতে আসতে হবে। এইটার ক্ষেত্রে 4, 6, 8 এর ক্ষেত্রে, ঠিক আছে? নোতে আসবো। নোতে আসার পরে আমি দেখতেছি যে বি সি, বি আর সি এর মান হচ্ছে কম্পেয়ার করতেছে, ঠিক আছে? আমার বি আর সি এর মান হচ্ছে গিয়ে কম্পেয়ার করতেছে। বি এর মান 6 আর সি এর মান হচ্ছে গিয়ে 8। আমার কি এই সত্যটা ফুলফিল করে? অর্থাৎ এখানে যেটা মানে আমি মান বসায় যেটা পেলাম, এটা কি এই সত্যটা ফুলফিল করতেছে? না, করে না। করে না। তাহলে আমার এই নোতে যাবে, ঠিক আছে? নোতে যাওয়ার পরে আমার প্রিন্ট করবে সি ইজ লার্জেস্ট। অর্থাৎ আমার তাহলে আমার প্রবলেম এটা, এটা বড় না, সি এর মান বড় না এখানে? খেয়াল করছেন? আমি যদি এ এর মান 4, বি এর মান 6 এবং সি এর মান 8 ধরি, তাহলে পারে কিন্তু আমার এই সূত্রে যদি আমি বসাই, এই লজিক্যালে বসাই, তাহলে আমার এই যে প্রিন্ট সি, অর্থাৎ এই যে সি মান 8 বড় হবে, তাই না? আমরা কিন্তু মান বসায় বসায় গেছি যে কোন জায়গা কিভাবে হবে। আচ্ছা স্যার, জি, এই যে ইনপুটের বিষয়টা, এ বি সি এর যে মানটা ইনপুট করলাম, এইটা তো ইনপুট আমি নিজে করতে পারবো না। এই ইনপুট তো আমি বুঝতে পারবো না যে কোনটা দিছে, এরকম হবে না? না এটা হচ্ছে কি, আমি প্রোগ্রামে যখন ইনপুট দিয়ে এই লাইনটা লিখবো, এর এ লিখবো, আমরা যখন প্রোগ্রামিং যাব, এটা খুব মানে ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, ঠিক আছে? আমি হচ্ছে কি প্রোগ্রামে দুই ভাবে ডাটা নেওয়া যায়। একটা হচ্ছে কি আগে থেকেই আমি বলে দিতে পারি এ ইজ ইকুয়াল টু 4, আর একভাবে বলা যায় এ ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে এইরকম ভাবে আমি আগে এ বি প্রোগ্রামে সি আমি বলতে তিনটা পারি। হ্যাঁ, আননোন নাম্বার তো নিতে পারে, যে যে হ্যাঁ, কোনোটাই হ্যাঁ, নিতে হ্যাঁ। পারে। সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন আছে, ইনপুট ফাংশন আছে। ওই ইনপুট ফাংশন যখন আমি প্রোগ্রামিংয়ে ব্যবহার করব এবং একটা মেসেজ শো করব, প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ,
বি এন্ড সি, ঠিক আছে? তখন আমি আপনার এ এর মান যা ইচ্ছা তাই দিতে পারবেন, বি এর মান যা ইচ্ছা তাই দিতে পারবেন, সি এর মান যা ইচ্ছা তাই দিতে পারবেন, ঠিক আছে? ওইটা আমরা যখন প্রোগ্রামিং এ যাব, কোড করব, তখন আপনারা দেখতে পারবেন যে আমি ওই এ বি এর মান আমি নির্দিষ্ট করে দিচ্ছি না, ওইটা ফাঁকা রাখতেছি, আমার ইচ্ছা মতো আমি তখন দিতে পারবো, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? এটা তো নোন নাম্বার, হ্যাঁ, হ্যাঁ, এবিসি এর নাম্বার আমি মানে জানি, হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে আমি এই প্রোগ্রামটা এটা লিখছি। করতেছি। কিন্তু আমি যখন একটা মানে প্রোগ্রাম আমি তৈরি করব, তখন তো আমার নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমি মানে ফিক্সড রাখবো না, কারণ ওইটা তো ফিক্সড, মানে এর বাইরের সংখ্যা নিয়ে আমি তো কাজ করতে পারবো না, তখন আমার প্রোগ্রামটা গ্লোবাল হবে না। তো আমি যদি গ্লোবালি কাজ করতে চাই বা আরো সংখ্যা নিয়ে কাজ করতে চাই, তখন আমার ইউজারের কাছে ছেড়ে দিতে হবে, ইউজারের ইচ্ছা অনুযায়ী সে যেটা দেবে সেটা। তো জি ওইটা স্যার। আমরা প্রোগ্রামে যখন যাবো তো তখন আর কি দেখতে পারবো। তো এই যে ধাপ তিনটার কথা যেটা বলতেছে, সেটা হচ্ছে প্রথমে এই যে এটা নিছে a is greater than b, এটা নিয়ে যদি সত্যি হয়, অর্থাৎ এইটা যদি লজিক্যালি এটা যদি ফুলফিল করে, তাহলে এই a is greater than c এর কাছে আসবে। তখন সরাসরি এই যে প্রিন্ট রেজাল্ট a, অর্থাৎ এখানে এই যে 3 নাম্বার যে লাইনটা, এটা কিন্তু এই যে ইয়েস দিয়ে এই যে প্রিন্ট লাইন a। এরপরে 4 নাম্বার ধাপে, সরি 3 নাম্বার ধাপের যে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে বি এর যেটা বাম পাশে। কম্পেয়ার করছে, সেটা হচ্ছে কি দেখেন, এই প্রথম শর্ত যদি না মানে, তাহলে সরাসরি বি এর কাছে চলে যাবে। বি এর কাছে যেয়ে এটা যদি কন্টিনিউয়াসলি ইয়েস হয়, তাহলে পরে এই নিচে আসবে এবং বি কে বড় সংখ্যা ঘোষণা করবে। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের না আসছে, তাহলে পরে অর্থাৎ আমার এ আর বি যদি বড় সংখ্যা না হয়, তাহলে অটোমেটিক্যালি আমার সি হচ্ছে বড় সংখ্যা হবে। তিনটায় কানেক্ট করে, অর্থাৎ যে দিক থেকে আমার আসুক না কেন, লাস্টে আমার প্রোগ্রাম শেষ হবে। এই হচ্ছে গিয়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যে ব্যাপারটা। ছোট সংখ্যা হলে পরে কিন্তু এখানে লজিক আবার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার, গ্রেটার দেন হলে লেস হ্যাঁ, দেন লেস হবে। দেন হয়ে যাবে, আর বাকি সব প্রসেস এক। এই এখানে উল্টাই যাবে না স্যার? কোথায়? এই ইয়েস এর জায়গায় নো, নোর জায়গায় ইয়েস হবে না? ওইটা ওই যে আপনারা বসায় দেখবেন। ছোট সংখ্যা শো করবে, তখন তো হ্যাঁ, প্রিন্ট হ্যাঁ, রেজাল্টটা শো করবে লাস্ট আছে এ। হ্যাঁ, হবে। তখন আমার এখানে ইয়েস এর জায়গায় নো আসবে, নোর জায়গায় ইয়েস করতে হবে। যদি আসে, আপনারা ওই এইটা যদি বোঝেন, তাহলে ওইটা বুঝবেন না যে ইয়েস না নো হবে, না ইয়েস হলে কোথায় যাবে, নো হলে কোথায় যাবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? যে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যা, সেটার হচ্ছে গিয়ে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো। এটা আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে ছবি তুলে গ্রুপে সাবমিট করবেন সবাই বুধবারে। বুধবারের আগে। আচ্ছা। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, এগুলো দেখবেন প্র্যাকটিস পারপাস। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ যে প্রবলেমটা, এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা সিরিজের যে ম্যাথ আছে না, 1+2+3 ডট 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 প্লাস এন, অর্থাৎ আপনার এন তম সংখ্যার যোগফল নির্ণয়ের ম্যাথ আমরা করছিলাম না ছোটকালে? এটা হচ্ছে গিয়ে ওই প্রবলেম। অর্থাৎ আমি এই এন এর মান হচ্ছে গিয়ে ইউজারের কাছ থেকে নিব, যে সে কত সংখ্যা পর্যন্ত হচ্ছে ডাটা মানে যোগ চাচ্ছে। এই যে এন, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই, এটাই হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে ইউজারের কাছ থেকে আমি নিব যে সে কতটা সংখ্যার যোগফল চাচ্ছে। কথার কথা আমরা n ইজ ইকুয়াল টু 5 দিলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা 5টি সংখ্যার যোগফল আমরা চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই কয়টা সংখ্যা যোগ করলে এর ফলাফল কত আসে, এটাই 15। আমাদের হচ্ছে এই প্রবলেম, ঠিক আছে? তো এটা যোগ করলে 15 আসে। তো আমাদের এমন একটা প্রোগ্রাম বানাইতে হবে, এখানে আমরা 5 না, এখানে যে কোনো একটা সংখ্যা দিলে পারে ও আমার ওই কয়টা সংখ্যার যোগফল প্রোগ্রামের মাধ্যমে শো করবে। আর এই ম্যাথগুলো আপনার বিভিন্ন টাইপের হয়, এখানে মানে এই টাইপের ম্যাথের কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। যেমন এটাই যদি দিত 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 প্লাস এন, এরকম যদি দিত, আর একটা প্রবলেম আমার হইতো, কিন্তু মেন থিম আমার এক, ঠিক আছে? তো এই প্রবলেমটা কিভাবে সলভ করে এটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো আমাদের প্রথমে হচ্ছে গিয়ে যে প্রসেস ধাপ 1-এ, সেটা আমরা প্রোগ্রাম সবসময় শুরু করতেছি, স্টার্ট লিখতেছি, এই যে স্টার্ট।
এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এই যে n কয়টা সংখ্যার যোগফল আমি চাচ্ছি এটা আমাকে ইউজারের বলে দেবে, শুরুতেই আমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আমি কথার কথা এখানে আমি 5 প্রেস করছি, ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 5টা সংখ্যার যোগফল আমি চাচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের ধাপ 3 এর যেই ব্যাপারটা, ধাপ 3-এ অর্থাৎ আমি এই যে এখানে আলটিমেটলি যোগফল অর্থাৎ সাম, অর্থাৎ আমার এই সামের রেজাল্ট কিন্তু আমি চাচ্ছি যে এখানে সাম কত আসে। এই সামটা ইনিশিয়ালি আমি 0 ধরে নিচ্ছি এবং i আর একটা ভেরিয়েবল রাখতেছি, এর মান হচ্ছে 1, অর্থাৎ i যে মানে 1 1 করে বাড়বে, অর্থাৎ দেখেন এই 1 সাথে আরেক বাড়ছে, 2 এর সাথে আরেক বাড়ছে, এরকম কন্টিনিউয়াসলি কিন্তু আগায় গেছে, ঠিক আছে। এজন্য আমরা i is equal to 1 ধরলাম, ঠিক আছে। এরপরে 4 নাম্বার যে ধাপটা আছে, 4 নাম্বার ধাপে বলতেছে হচ্ছে গিয়ে এই যে i এর মান n এর চেয়ে যতক্ষণ পর্যন্ত কম অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই যে 3টা লাইন আছে এই 3টা লাইন চলতে থাকবে, অর্থাৎ লুপ বলে যেটাকে প্রোগ্রামের ভাষায়, যেটা লুপ। লুপ অর্থ হচ্ছে গিয়ে একই কাজ বারবার করা, যত সময় পর্যন্ত আমার সত্য মেনে মানে মানতেছে, সত্যর মধ্যে থাকতেছে, তত সময় ওই কাজটাই বারবার করবে, ঠিক আছে। তো আমরা যখন প্রোগ্রামিংয়ে প্রোগ্রাম করব তখন লুপের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আপাতত আমাদের অ্যালগরিদম যেটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। তো এখানে এই লাইনটা যদি আমি প্রোগ্রামিং ভাষায় আমি লিখি, অর্থাৎ তাহলে এখানে i গ্রেটার দেন অর ইকুয়াল n, ঠিক আছে। অর্থাৎ এই যে এই বাংলা লাইন যতটুকু বলছে এটা শর্ট ফর্ম হচ্ছে এইটা। এটা যদি হয় তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, অর্থাৎ সাম হচ্ছে কি এখানে 0 আর এটার মান 1 করে বাড়বে। এখন কত সময় পর্যন্ত এটা হবে? যত সময় পর্যন্ত হচ্ছে গিয়ে i is equal to i plus 1 হবে এবং সর্বশেষ sum is equal to মান বসাবে। অর্থাৎ এই যে i এর মান n এর থেকে সমান বা ছোট যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত এটা এক এক করে যোগ করতে থাকবে। লাস্টে আমার প্রোগ্রাম শেষ করবে। তো এইটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে পারে বোঝার স্বার্থে আমার n is equal to 5 আমি নিলাম। আচ্ছা, এটা যদি আমি দেখেন আমার প্রবলেম ছিল হচ্ছে গিয়ে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে আমরা হচ্ছে গিয়ে n এর মান 5 ধরে নিছি, অর্থাৎ ইউজার n ইজ ইকুয়াল টু 5 প্রেস করছে। তো আমাদের যে ওখানে ছিল একটা লাইন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, আর একটা হচ্ছে কি সাম। এটা আমরা দাগ দিলাম। তো সামের মান শুরুতেই আমরা 0 ধরে নিছি আর i এর মান শুরুতে আমি 1 ধরে নিছি, ঠিক আছে। তারপরে আমাদের যোগফল হচ্ছে 1 হবে। এরপরে আমি সামের মান 1 আছে এবং 1 করে বাড়ালাম, তাহলে এখানে হচ্ছে 3 হবে। এরপরে আমার এটা 3 হবে এবং এখানে 1 বাড়াবো, তাহলে এখানে 6 হবে। এরপরে এখানে 6 আসবে আর এখানে 1 বাড়ালাম, তাহলে 10 হবে। এরপরে 10 আর হচ্ছে গিয়ে লাস্টের যেটা 5 থাকে এটা যোগ করলে 15, অর্থাৎ আমরা
শুরুতেই দেখছিলাম যে আমাদের এটা যোগ করে 15 হয় এবং আমাদের প্রোগ্রাম যেটা এটা রান করলেও অর্থাৎ এই প্রসেসে আগালে আমাদের লাস্টে 15 আসবে, ঠিক আছে। তো এইখানে যা বলছে ওইটা মানে যদি আমরা একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে ওই রকম আর কি রেজাল্ট আসে। তো এইটারই ফ্লো চার্ট। আচ্ছা, যতটুকু বললাম বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? স্যার, জি। এখানে আমরা যেমন বিজোড় সংখ্যার ক্ষেত্রে সাম সমান সমান 0 ধরছি, এখানে জোড় সংখ্যার ক্ষেত্রে কি সাম সমান সমান 0 ধরবো? আচ্ছা, সাম সমান 0 আমরা কি জন্য ধরছি সেটা হচ্ছে কি, সামে তো মোটামুটি আমরা এই যে এখানে যে যোগফল, এখানে এই যে রেজাল্টটা আসবে এখানে তো একটা হুম, ভেরিয়েবল আমি রাখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইখানে হচ্ছে গিয়ে আমরা সাম রাখবো। এখন শুরুতে তো কোনো সংখ্যা যোগ হয় নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ শুরুতে তো কোনো সংখ্যা যোগ হয় না, ওইটা তো কম্পিউটারকে বলতে হবে যে ওইখানে কত আছে, সামের একটা মান আমাদের না দিলে পারে। যেমন হচ্ছে গিয়ে এই যে জিরো, এই যে জিরো আমরা করছি, এখানে যদি কোনো একটা সংখ্যা না থাকতো বা কোনো একটা সংখ্যা আমি দিতাম, সামের মান যদি 1 দিতাম, তাহলে 1 থেকে শুরু করতো না, তাহলে এখানে 2 চলে আসতো না। হ্যাঁ হ্যাঁ। এই সামের যে মানটা 0 নিছি, এটা এই যে এই মানটা, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলাম। আর আই এর মানটা মূলত হচ্ছে পার্থক্য যেটা সেটা থেকে শুরু হবে, হ্যাঁ, এক এক করে সেইভাবে বাড়বে। বাড়বে। জি 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 জি। এটা যেমন 1 করে বাড়ছে, আর ওখানে যেমন 2 4 6 যদি নিই তাহলে 2 করে করে বাড়বে। হ্যাঁ, ওইটাও আপনার 2 করে যদি বাড়ার দরকার হয় তাহলে i is equal to 2 দিবেন, 2 2 করে বাড়বে। না, এই যে আপনি একটা উপরে একটা লেখছেন 2 + 4 + 6 ... n। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা। এখানে এখানে আই এর মান তো 2 করে করে বাড়বে। হ্যাঁ, 2 2 করে 4, বাড়বে। মানে আই বলতে আমরা যেটা বুঝেছি মূলত এখানে আছে পাশাপাশি দুইটা পদের পার্থক্য এরকম। আচ্ছা, নরমালি আমরা হচ্ছে কি আই ফর ইনক্রিমেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে পর্যায়ক্রমিক প্রোগ্রামে আমরা যে যে ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট করি ওটা হচ্ছে আই ধরে নিই, ঠিক আছে। মানে এরকম ব্যাপার না যে আই ধরতে হবে, আপনি এখানে যে কোনো একটা আহ, ইংরেজি অ্যালফাবেট আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এই স্বাধীনতা আপনার আছে। এখানে যে সামই ধরতে হবে ব্যাপারটা এরকম না, আপনার বোঝার সুবিধার্থে এখানে আপনি দেখা গেল এ বি সি নিয়ে কাজ করতেছেন, ডি দিতে পারেন, এগুলা এফ দিতে পারেন আপনার ইচ্ছা মতো, কিন্তু এটা পরবর্তীতে আপনার বোঝার সুবিধার্থে এখানে সাম ধরে নিচ্ছি। আচ্ছা, ওইটা আমরা আসতেছি, এগুলা হচ্ছে কি আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, এগুলা কিভাবে লিখতে হয় এটা আমাদের পরে এই সাথে আছে, পরের অধ্যায়তে, ঠিক আছে, আমরা ওইটা জি দেখবো। স্যার, ঠিক আছে তাহলে। তো এই যে এখানে যে প্রসেসগুলো আমরা ফলো করছি এখানে এইটাই বলা আছে এবং ফলো চার্টটা আপনারা দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এটা থিওরি বেস, যে প্রোগ্রাম পরিকল্পনার প্রসেস। আপনি যদি একটা প্রোগ্রাম লিখতে চান সেক্ষেত্রে আপনার কি কি দিকগুলা অর্থাৎ পর্যায়ক্রমে আপনাদের মাথায় রাখতে হবে, সেখানে সেটা এগুলো বলা হয়েছে, ঠিক আছে। সুনির্দিষ্ট কতগুলো ধাপে ধাপে সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই আপনাকে প্রবলেম শনাক্ত করতে হবে, ঠিক আছে। তো প্রবলেম আইডেন্টিফিকেশন, আপনার কি প্রবলেম সলভ করতেছেন সেটাই যদি আপনি না চিহ্নিত করেন তাহলে তার কোন প্রবলেম সলভ করুন সেটা তো বুঝতে পারতেছেন না। এরপরে সিস্টেম বিশ্লেষণ, অর্থাৎ ওই প্রবলেমটা কি মানে কোন কোন ধাপে আপনি প্রবলেম সলভ করতে পারেন এই ব্যাপারটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। প্রোগ্রামে কি আপনি ইনপুট আউটপুটের কোনো কিছু রাখতে চাচ্ছেন কিনা এটাকে আপনাকে আগেই ভাবতে হবে। এরপরে অ্যালগরিদম উন্নয়ন, অর্থাৎ আমরা এই যে উপরে যে অ্যালগরিদম করতেছিলাম এই অ্যালগরিদম মানে আপনাকে অর্থাৎ ধাপে ধাপে প্রবলেমগুলো সলভ কিভাবে করবেন, কোনটার পরে কোন স্টেপগুলো আসে সেটা এই অ্যালগরিদম পার্টে হচ্ছে গিয়ে শেষ করতে হবে। এরপরে ফ্লো চার্ট, অর্থাৎ আমরা যেটা করতেছিলাম যে অ্যালগরিদম আঁকায়ে তারপরে অ্যালগরিদম করে তারপরে আমরা ফ্লো চার্ট অঙ্কন করতেছিলাম। এরপরে যখন আমাদের ফ্লো চার্ট হয়ে যাবে তারপরে আমাদের প্রোগ্রামিং ভাষা যেটা, অর্থাৎ আমরা এই কোর্সে যেমন পাইথন করতেছি, আপনাদের আগামী কোর্স যেটা আছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ওইটা সিতে আছে, ঠিক আছে। আপনি সি করেন বা পাইথন করেন এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আপনি এরকম না যে অর্ধেক প্রোগ্রাম আপনি সিতে করলেন অর্ধেক প্রোগ্রাম পাইথনে করলেন, এরকম না, যে প্রোগ্রাম করবেন ওই প্রবলেমটা ওই প্রোগ্রামেই পুরোটা শেষ করতে হবে, ঠিক আছে। এরপরে প্রোগ্রাম লিখতে হবে, প্রোগ্রাম রচনা, তারপরে হচ্ছে প্রোগ্রাম কম্পাইলেশন, এরকম আরও কয়েকটা প্রসেস আছে। এই প্রসেসগুলো আমার হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করতে হবে, ঠিক আছে, কোনটার পরে কোনটা এটা আপনারা পড়ে ফেলবেন। এবং এই যে যে ধাপগুলো আছে এই ধাপগুলোর এখানে মোটামুটি বর্ণনা দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় পড়ে ফেলবেন।
যে সমস্যা চিহ্নিতকরণ, এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে আপনারা যদি ২-৩ বার রিডিং পড়েন তাহলে পরে মোটামুটি বানায়ে লিখে আসতে পারবেন। অর্থাৎ আপনারা রচনা মুখস্থ করার ক্ষেত্রে ওই যে করি না যে পয়েন্টগুলা যদি আপনি মুখস্থ করেন, ভিতরের জিনিসগুলা যদি ১-২ বার করে দেখেন তাহলে এই রচনাটা পুরোটা লিখে আসতে পারবেন। কিন্তু এখানে ওই যে গরুর রচনা আবার চলে যেন না আসে এরকম ব্যাপার। ঠিক আছে? এই যে প্রোগ্রামিং রিলেটেড যে ব্যাপারগুলা, যেমন এই যে রক্ষণাবেক্ষণের যে কথা বলতেছে, এখানে অবশ্যই প্রোগ্রামিং এর রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেইনটেন্যান্স এর যে কথা, ঠিক আছে? যে আপনার এই প্রোগ্রামটা সবসময় যে বাগ ফ্রি থাকবে ব্যাপারটা তা না। কোনো না কোনো সময় তো ওইটার সমস্যা হইতে পারে বা আপডেটের দরকার হইতে পারে। তো এই যে যেমন আপনি এই জিনিসটা প্রোগ্রামিং রিলেটেড এর রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় এই জিনিসটা যদি জানেন তাহলে এবার অবশ্যই এই ব্যাপারগুলাই লিখে আসবেন। এখানে গরু বা আদার্স যে কোনো অন্য কোনো টপিক অবশ্যই লিখবেন না। ইনস্টলেশনের ব্যাপার, যেমন আমরা ফোনে যদি কোনো অ্যাপ ইনস্টলেশন করি, কিভাবে ইনস্টল করি, আর ইনস্টল করলে কোনো অ্যাপই ইনস্টল করব অবশ্যই। অন্য কোনো কিছু যেমন ফটো তো আর ইনস্টল করা যায় না, তাই না? তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলা এখানে ২ বার পড়লে পারে আমার মনে হয় যে সবগুলো আপনাদের নলেজে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ১ম অধ্যায় শেষ হলো। তো ১ম অধ্যায়ে কারো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা কোনো টপিক? বা যতটুকু আলোচনা করলাম, কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। না স্যার, ইনশাল্লাহ পারবো, মনে হচ্ছে সহজই তো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, লজিক্যালি যদি আপনি বোঝেন তাহলে এই সাবজেক্টটা ইজি। এটা মূলত ম্যাথমেটিক্যাল টার্মগুলো বোঝার বিষয় মূলত। জি, জি, জি। আচ্ছা, অ্যাটেনডেন্স আজকেরটা একটু দিয়ে দিই। কে, কে আছেন এই সিরিয়ালে যদি বলতেন আমার জন্য সুবিধা হইতো। এটা আপনাদের রোল না, ঠিক আছে? এরকম কোনো ভাবার কারণ নাই যে এখানে আপনার নাম নাই এজন্যে এই কোর্সে আপনি নাই, এরকম না। আপনারা যারা রেগুলার ক্লাস করতেছেন তাদের নামই শুধু এখানে আছে দেখবেন। শুরুর দিকে আপনারা যারা ক্লাস করছেন দেখবেন যে এই লিস্ট এত বড় ছিল না। আপনারা একেকজন যখন আসছেন তখন কিন্তু নাম জিজ্ঞেস মানে নাম যখন বলছেন যে এখানে নেই তখন নাম এন্ট্রি করে এখানে এই যে প্রেজেন্ট বা অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ১৪। এরপরে ৩ নাম্বার মোহাম্মদ মুসা শেখ। ৩ নম্বর। স্যার রোমানা আফরোজ। 5 নাম্বার মোহাম্মদ হাসান। স্যার 16 তানভীর। 7। দাঁড়ান, ৫, ৭, এরপরে ১৫। এরপরে কে আছেন? স্যার রোমানা 16 আফরোজ। তানভীর। রুমানা আফরোজ, এটা তানভীর। তানভীর কত নাম্বার? এটা স্যার 17 নম্বর রাকিবুল। রাকিবুল। নুই জান্নাত। 8 নম্বর আছে, 8। আর আর কেউ আছেন? আচ্ছা, তো আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। তো আপনারা হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর শুরুতে যে বেসিক যে ব্যাপারগুলো এগুলো যদি ফাঁকি দেন পরে তো নিজেই ফাঁকিতে পড়বেন। স্যার আমার নাম কই? আপনার নাম? স্যার আমার নাম কত নাম্বার? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। কত নাম্বারে আছেন? নামই তো দেখতেছি স্যার। আপনি কি আজকে প্রথম? আচ্ছা, জি লাস্টে। তো 8 নম্বর, 8। জি ৮ নাম্বার দেওয়া হয়েছে। গত দিনে তো করছি। গতদিনে ছিলেন আমিনুল ইসলাম? আচ্ছা, যখন নাম ডাকা হয় তখন যদি রেসপন্স না করেন ওইটা অ্যাবসেন্ট হবে, ঠিক আছে? স্যার
আচ্ছা, ১ নম্বর অধ্যায়ের এই কোশ্চেন যেগুলো দাগানো আছে এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। ফ্লো চার্ট কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এগুলো আলোচনা করা হয়েছে। কম্পাইলার, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে এটা পড়বেন। তারপরে বাগ ডিবাগ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তৈরিতে আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, এর জন্য আগে আমরা প্রোলগ ব্যবহার করতাম, এখন পাইথন ব্যবহার করা হয় অনেক, জাভাও ব্যবহার করে। তো আপনারা ৩-৪টা নাম মনে রাখবেন যে এই কয়টা প্রোগ্রামিং এআই এর জন্য আমরা ব্যবহার করি। পার্থক্যটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আগামীকালকে কিন্তু আপনাদের একটা পরীক্ষা আছে, মনে আছে সবার? জি মনে আছে স্যার। আগামীকালকে একই সময়, আগামীকাল পরীক্ষা। জি জি, রাত 10:30টার সময়। আমি আবারও বলি, খাতা হচ্ছে সবাই রেডি রাখবেন। ধরেন এইটা যদি একটা খাতা হয়, খাতার প্রথম পেজে হচ্ছে গিয়ে আপনার নাম এবং কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে এটা লিখবেন, এবং এই যে খাতার উপরে ডান নাম্বার, ডানে উপরে একদম ডানে এটাখানে পেজ নাম্বার লিখবেন, ঠিক আছে? কারণ আপনারা যে ছবি তুলে আমাকে পাঠাবেন এক্ষেত্রে পেজ উল্টাপাল্টা আসে, দেখা গেল আপনি পরপর ছবি তুললেন কিন্তু আমার কাছে ছবিগুলো উল্টাপাল্টা আসে, সেক্ষেত্রে এই পেজ নাম্বার প্রত্যেক জায়গায় পেজ নাম্বার দিবেন, ঠিক আছে? ছবি তুলে, অর্থাৎ পরীক্ষার একটা টাইম থাকবে, পরীক্ষার টাইমের মধ্যে শেষ করতে হবে, এবং খাতায় ছবি তুলে সেন্ড করার জন্য 5 থেকে 7 মিনিট সময় থাকবে। এর মধ্যে খাতার ছবি পিডিএফ করে দিলে আমার জন্য খুবই ভালো হয়, যদি ছবি তুলে পিডিএফ করতে পারেন খুবই ভালো হয়। পিডিএফ আর না করলে শুধু ছবি, একটা ইমেল অ্যাড্রেস দিব, ওই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন, ঠিক আছে? এবং যাবতীয় নির্দেশনা গ্রুপে দেওয়া থাকবে। কোন সাবজেক্ট থেকে স্যার এটা? 122 নাকি? কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম। অনেকে নতুন আসছেন স্যার, যদি তাদের জন্য প্রথম অধ্যায় আবার রিসেন্ড করেন সেক্ষেত্রে সবাই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আমি এই ক্লাস শেষে বা আগামী কালকের মধ্যেই আমি ওগুলা সেন্ড করে দেবো না গ্রুপে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, দিয়ে ই করে বুঝি না। মুসি স্যার আমার হ্যালো, দেখলেন যে আগামীকালের এক্সাম হবে এই চ্যাপ্টারের উপর, এরকম দিয়ে একটা দিয়ে ওই নোটটা আবার দিয়ে দিলে সবাই দেখা যাচ্ছে ওইটা করতে পারবে। অনেকে উপর আছে খুঁজে পাবে না, এবারে যাতে ওই রকম না হয়। জি জি, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, আমরা যেগুলো প্রবলেমগুলো পড়ছি ওখানে এখানেই আর কি দেওয়া আছে, উপরের প্রবলেমে যেটা আমরা দেখলাম সেম প্রবলেম এখানে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটাই করছি। তারপরে এই যে দেখেন, 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। আচ্ছা, আমরা পাইথন যে প্রোগ্রাম করব সেটা দেখতে অনেকটা এই রকম, ঠিক আছে? অর্থাৎ এই রকম হচ্ছে গিয়ে আপনাদের প্রোগ্রাম, অর্থাৎ আমি যে 3টি সংখ্যার মধ্যে স্যার বড়। স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন সবার কি সেম দেখতে পাচ্ছেন না? ক্যামেরা সম্ভবত অফ মনে হয়। আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, স্ক্রিন শেয়ার আছে, আপনি এই আমি তো করেন। একবার বেঁধে যাচ্ছিল প্রবলেম মনে করে আবার ঢুকলাম। আচ্ছা আচ্ছা, নেটে প্রবলেম হইতে পারে হয়তো। তো এই যে প্রবলেমটা আপনারা দেখতেছেন, এই যে এরকম a is equal to
এটা আইএনটি মানে ইন্টিজার, এখানে ইনপুট, অর্থাৎ আমরা ওই যে ইউজারের কাছ থেকে দেখেন এর মান এখানে নির্দিষ্ট করে কিন্তু কিছুই আমরা সেট করি না, এটা ইউজারের কাছ থেকে আমি নিব, অর্থাৎ কিবোর্ড থেকে আমি যা দিব সেটাই হচ্ছে এর মান হবে। এরকম বি এবং সি এর মান আমরা তিনটা আলাদা আলাদা নিব। এই নাম্বার ইগনোর, এই লাইনটা ইগনোর করেন, এই লাইনটা আপাতত দরকার হচ্ছে না। এরপরে আমরা যে ওই যে কন্ডিশন আমরা চেক করছি, ইফ, আচ্ছা ইফ একটা কন্ডিশন, ইফ আরও অনেকগুলা কন্ডিশন আছে, ওগুলো আমরা পরে দেখব। এখানে এই যে দেখেন আমরা উপরের যেই সত্যগুলো আমরা দেখতেছিলাম, এ বি এর সাথে কম্পেয়ার হচ্ছে, তারপরে এ সি এর সাথে কম্পেয়ার হচ্ছে, হওয়ার পরে স্মলনেস্ট ইজ ইকুয়াল টু 1, এই প্রোগ্রামটা যদি আপনি রান করেন তাহলে পরে দেখা গেলো এর মান 246, অর্থাৎ বি এর মান 4, আর হচ্ছে গিয়ে সি এর মান যদি 6 দেন তাহলে পরে এর মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা আমার হচ্ছে কম্পিউটারে শো করবে, অর্থাৎ 2 আমার শো করবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এই তিনটা সংখ্যা দিই, যেহেতু এই সংখ্যা আপনার নির্দিষ্ট না, যে কোনো সংখ্যা দিতে পারেন, দেখা গেলো 100 200 300 যা ইচ্ছা আপনি দিলেন। তো এই পাইথন প্রোগ্রামটা দেখতে এরকম হয়। অর্থাৎ সিতে যদি আমি প্রোগ্রাম করাতাম তাহলে ব্যাপারগুলো আরো ইজিলি বুঝতে পারতেন, কিন্তু আসলে আপনাদের এই কোর্সে পাইথন কি জন্য আগে দিল এটা আসলে বোধগম্য না। সি দিলে পারে ওভারঅল আপনারা বুঝতে পারতেন, সির সাথে পাইথন পরে করলে পারে কম্পারিজনটা বুঝতে পারতেন। সিতে বিস্তারিত করা লাগে, ঠিক আছে। অর্থাৎ এই যে শেষে একটা সেমিকোলন দেওয়া লাগে, এই প্রোগ্রামের সুবিধা হচ্ছে এখানে সেমিকোলন দেওয়া লাগে না, কোনটা ইন্টিজার কোনটা হচ্ছে কি ফ্লোট, এগুলা কোনো কিছুই আইডেন্টিফাই মানে ডিক্লেয়ার করা লাগে না, পাইথনে শর্টকাটে সারা যায়, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে প্রোগ্রামিং এর যে প্ল্যানিং গুলো আমরা দেখতেছিলাম, ওই যে পড়তে বললাম ওইটা হচ্ছে এখানে আর কি আছে। তো এই আমাদের হচ্ছে প্রথম অধ্যায় শেষ হলো। এরপরে পাইথনের মৌলিক ধারণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। জি, মাহবুব নামটা একটু প্রেজেন্ট করে দিন। কি নাম? মাহবুব মাহবুব প্রথমে। ভাই, যে দেরি হলো আজকে। আমি হচ্ছে আপনার ঢাকাতে, তো একটু ঝামেলার মধ্যে আছি, একটা এক্সাম দেওয়ার জন্য আসছিলাম আর কি, মাত্র বাসায় আসছি তো। আচ্ছা তাই ঠিক আছে। তো আমরা হচ্ছে পাইথন সম্পর্কে মোটামুটি ধারণা একটা পাইছি, সেটা হচ্ছে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো। তো এইখানে আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে গিয়ে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে প্রথম অধ্যায়টা না। আপনি যদি সি করেন বা আদার্স জাভা করেন বা আদার্স যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন না কেন, আপনার ওই অ্যালগোরিদম বলেন ফ্লোচার্ট বলেন সব একই হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ব্যাপারটা ছিল যে মানুষের যেমন এক এক দেশের মানুষের ভাষা এক এক রকম, অনেকগুলা ভাষা পৃথিবীতে আছে, যেমন তেমন হচ্ছে কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য বা কম্পিউটারকে আমাদের কথা শোনানোর জন্য কম্পিউটারেরও অনেকগুলা ভাষা আছে, অর্থাৎ মানুষ তৈরি করছে। এর মধ্যে সবগুলা আবার জনপ্রিয় না, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে যে ডেলফি, তারপরে হচ্ছে গিয়ে আপনার পার্ল, তারপরে হচ্ছে রুবি, এগুলা হচ্ছে গিয়ে কম জনপ্রিয় বা আমরা কম শুনি। আমরা সব থেকে বেশি শুনি হচ্ছে গিয়ে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপর ভিজুয়াল প্লাস প্লাস অনেকে ব্যবহার করে, পিএইচপি, এগুলা সচরাচর আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি বা থাকি তারা এই নামগুলা অবশ্যই শুনছেন, ঠিক আছে। কিন্তু এই যে ডেলফি, পার্ল, এগুলো একটু কম পরিচিত, অর্থাৎ জনপ্রিয় না, ঠিক আছে। তো এই যে পাইথন, এটা মোটামুটি বর্তমান হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এটা এর হচ্ছে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হচ্ছে গিয়ে সহজবোধ্য, তারপরে এর ইন্টারফেস বা এটা হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এর অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে। আপনি এআই নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই পাইথন দিয়ে আপনি কাজ করতে পারেন। ওভারঅল আপনি যদি ওই পাইথন নিয়ে আগান তাহলে ম্যাক্সিমাম সবগুলো টার্ম আপনার কমপ্লিট হয়, ঠিক আছে। তো এই জন্য পাইথনটা আর কি মোটামুটি এখন জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে ইতিহাস আছে, এর ভার্সন কোনটা এখন বর্তমান চালু আছে, এখানে কত সালে কে আবিষ্কার করছে, এই ব্যাপারগুলো এখানে দেয়া আছে, আপনারা জানার জন্য আপনারা এগুলো দেখে ফেলতে পারেন, ঠিক আছে। তো পাইথনের বৈশিষ্ট্য কিছু আছে এখানে, অর্থাৎ কোড করা সহজ,
অর্থাৎ আমি যেটা বলতেছিলাম আপনাদের একটা প্রোগ্রামিং উপরে, এই যে এই প্রোগ্রামে যখন আমরা হচ্ছে দেখালাম যে এটা এরকম বললাম যে সি এর ক্ষেত্রে এখানে আমার হচ্ছে সেমিকোলন দেওয়া লাগতো, তারপরে এই যে প্রিন্ট এফ দিয়ে এখানে হচ্ছে একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এখানে আবার লাস্টে সেমিকোলন, মানে প্রত্যেক এই যে ইফ যে হচ্ছে কন্ডিশন ব্যবহার করছি এখানেও আমার হচ্ছে ব্র্যাকেটে দেওয়া লাগতো। অর্থাৎ এখানে এই যে সিনট্যাক্স যেটা বলে, এই পাইথনের সিনট্যাক্স মোটামুটি অন্যান্য প্রোগ্রামিং থেকে ইজি, বুঝতে সহজ হয়, অর্থাৎ কোড করতে স্যার সহজ। স্যার প্রোগ্রামিং লিখতে গেলে যেটা দেখালেন এগুলো সবই কি মানে টাইপিং করে লিখতে হয় না কিছু ড্রপ ডাউন আছে যে এগুলো অটোমেটিক হয় এগুলা নাকি সবই আহ, হাতে লিখতে হয়? ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেই কম্পাইলারে করবেন ওই কম্পাইলারে আপনার হচ্ছে যেমন এই যে পি আর যখন আপনি টাইপ করবেন তখন অটোমেটিক ও হচ্ছে প্রিন্ট সাজেস্ট করবে, সাজেস্ট করা থেকে আপনি ক্লিক করে এই প্রিন্টটা নিতে পারবেন, কিন্তু আপনাকে টাইপ করে করতে হবে, মানে প্র্যাকটিস করার হচ্ছে কি টাইপ করে করতে হয়, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। তো এখানে পাইথনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? জিইউআই এটা হচ্ছে গিয়ে এর ফুল ফর্ম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এটা মনে রাখবেন। এটা 7-8টা পয়েন্ট আপনারা হচ্ছে গিয়ে পড়ে ফেলবেন, এই যে বড় লাইব্রেরি। আচ্ছা, পাইথন ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করতেছি এখানে অনেকগুলা দেয়া আছে, আপনাদের পছন্দ মতো সে কয়টা মনে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন এই টাইপের ইসের ক্ষেত্রে যে যত বেশি লিখতে পারেন, ঠিক আছে? 8-10টা যদি পয়েন্ট লেখেন সেখানে দেখা গেল যে 3 নাম্বারের বা 2 নাম্বারের কোশ্চেনে আপনার নাম্বার কাটার মতো কোনো অপশন নাই, ঠিক আছে? অনেকে হয় না যে থিওরি বেস আপনার কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে 2 এর জায়গায় হচ্ছে 1.5 দেয়, ঠিক আছে? যদি আপনার দেখা গেল যে কয়েকটা বৈশিষ্ট্য চাচ্ছে বা আপনার হচ্ছে গিয়ে পাইথনের কয়েকটা ব্যবহার লেখো, সেক্ষেত্রে আপনার 2 মার্কের কোশ্চেনে সর্বোচ্চ আপনার ইচ্ছা হইলে 5টার বেশি লিখতে ইচ্ছা হবে না, ঠিক আছে? কিন্তু ওইখানেই যদি আপনি দেখা গেল যে 8-10টা পয়েন্ট লেখেন তাহলে পরে কিন্তু ওইখানে 2 এর মধ্যে 2 দিতে সেই স্যার বাধ্য। অনেকে কিন্তু এই থিওরি বেস কোশ্চেনের অ্যান্সারে ওই মনে হয় যে আর কয়টা দিলে বা মানসম্মত কিছু লিখলে পারে ওই 0.5 মার্কটা এড হতো, অর্থাৎ 1.5 দেয় অনেকে। কিন্তু আপনি যদি এই পয়েন্টগুলো অনেকগুলো লেখেন তাহলে সেক্ষেত্রে মার্ক কাটার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানেই আছে আর ডিটেলস আকারে আছে। এখানে যে সাইবার সিকিউরিটি, ইন্টারনেট স্ক্রিপ্ট, তারপর কোর সিকিউরিটি টুলস, তারপর মেশিন লার্নিং, তারপরে হচ্ছে গিয়ে ওই যে এআই বেস যে কাজগুলা, এখানে আরো অনেকগুলা পেপার আছে, এগুলো হচ্ছে ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যেগুলো আপনাদের সহজ মনে হয় ওগুলা হচ্ছে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গিয়ে এইটা আপনাদের পড়া থাকবে, আজকে আমরা এই পর্যন্তই পড়ব, যে আইডেন্টিফায়ার আর কিওয়ার্ড। আইডেন্টিফায়ারটা আমরা আজকে শেষ করব। তো আইডেন্টিফায়ার কি? প্রোগ্রামিং এ আমরা হচ্ছে আইডেন্টিফায়ার বলতে হচ্ছে আহ, বোঝায় যে আপনার আইডেন্টিফায়ার হচ্ছে গিয়ে প্রোগ্রামের নিজের তৈরি করা নাম, বুঝতে পারছেন? যা কোনো ভেরিয়েবল, ফাংশন, অ্যারে বা ক্লাস অন্যান্যকে মানে আলাদা করে শনাক্ত করে। অর্থাৎ আপনি ইচ্ছামতো নাম দিতে পারবেন, যেমন আমরা, আচ্ছা এটা দেখেন, আগের নিয়মগুলো মুখস্থ করতে হবে। আইডেন্টিফায়ারের নাম হচ্ছে বড় হাতের, মানে কেস সেনসিটিভ এটা, ঠিক আছে? অর্থাৎ বড় হাত এবং ছোট হাতের ব্যাপারগুলা, অর্থাৎ আপনি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন বড় হাতের এ, আর একটা করেন ছোট হাতের এ, তাহলে এটা 2টা ভেরিয়েবল আপনার ডিক্লেয়ার করা হইলো, ঠিক আছে? অর্থাৎ এতে আপনি হচ্ছে গিয়ে দেখা গেল 2 রাখলেন, আর এই ছোট হাতের এতে 3 রাখলেন, এই 2টা আলাদা আলাদা কাজ করবে, অর্থাৎ কেস সেনসিটিভ, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে অর্থাৎ এখানে যে কয়টা রুলস আছে সে কয়টা রুলস আমাদের মুখস্থ করে ফেলতে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আন্ডার স্কোর দিয়ে শুরু হয়, মানে আপনি ইচ্ছা করলে আন্ডার স্কোর দিয়ে শুরু করতে পারেন, যেমন হচ্ছে গিয়ে এই আন্ডার স্কোর এ,
এটা আপনি লিখতে পারবেন, ঠিক আছে? বা এই যে AB এর মাঝখানে আন্ডারস্কোর C এরকম দিতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন। এই যে কয়েকটা উদাহরণ দিছে, মাই ক্লাস এরকম। অর্থাৎ একই সাথে আপনি যখন, তবে এখানে স্পেস ব্যবহার মানে এই আইডেন্টিফায়ারে আপনি হচ্ছে স্পেস ব্যবহার করতে পারবেন না। এখানে মাই স্পেস ক্লাস দিবেন এইরকম না। স্পেস বলতে আমি গ্যাপের কথা বলতেছি। এখানে গ্যাপ অ্যাকসেপ্টেবল না। এই ক্ষেত্রে আমরা যখন একটা বড় বোঝার ক্ষেত্রে, যেমন এটা হচ্ছে পাইথন আইডেন্টিফায়ার, যখন আপনি লিখবেন তখন দেখা গেল পি বড় হাতের দিলেন, আই বড় হাতের দিলেন, মাঝখানে কোনো গ্যাপ না, তাহলে আমরা বুঝতে পারবো এটা পাইথন আইডেন্টিফায়ার এরকম কিছু একটা লিখছেন। এবং হচ্ছে ভার, এটা আমরা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের সংক্ষিপ্ত আমরা ভার লিখি, ঠিক আছে? ভার আন্ডারস্কোর 1। তো এইরকম কতগুলা আছে। তারপর দেখেন আইডেন্টিফায়ার ডিজিট দিয়ে শুরু হয় না, অর্থাৎ কোনো একটা সংখ্যায় যে 0A এইরকম আপনি দিতে পারবেন না, ঠিক আছে? এটা মানে রং হিসাবে ধরবে, ইনভ্যালিড হিসাবে ধরবে, কম্পাইলার আটকায় দিবে আপনাকে, ঠিক আছে? তারপরে এই চিহ্নগুলা আর সহ আরো অনেকগুলো চিহ্ন আছে যেগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ এর কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমাদের যে লাইব্রেরি ফাংশন আছে, প্রোগ্রামার এই চিহ্নগুলো অলরেডি ব্যবহার করে ফেলছে, ঠিক আছে? এই চিহ্নগুলোর অলরেডি একটা মিনিং আছে, নতুন করে আপনি এটা নিয়ে কাজ করলে ওইটার সাথে কনফ্লিক্ট হবে, এই জন্য এই টাইপের অনেকগুলো চিহ্ন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই যে এখানে যে কয়টা রুলস আছে, যে 5টা রুলস আছে, সেই 5টা রুলস আগামী দিন আপনারা মানে মুখস্থ করে ফেলবেন আগামী ক্লাসের মধ্যে, যেহেতু আগামীকালকে পরীক্ষা আছে। আপনারা যাদের একটু কমতি আছে সেই কমতিগুলা আজকে রাত্রের মধ্যে বা আগামীকালকের মধ্যে পড়ে সবাই ঠিক করে ফেলবেন, ঠিক আছে? তো আমাদের আজকের পড়া হচ্ছে এই পর্যন্ত থাকবে, বেশি পড়া দিব না। অর্থাৎ আগামীকালকে পরীক্ষা শেষের পরে আমাদের এই 1 নাম্বার অধ্যায় এবং 2 নাম্বার অধ্যায়ের এই পর্যন্ত সবাই মুখস্থ করে ফেলবেন, বা মুখস্থ বলেন বা বুঝে পড়া হোক, যেটা হোক আপনারা করে ফেলবেন আপনাদের সুবিধা মতো। অর্থাৎ বোঝানোর দরকার আমি বোঝাইছি, এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আরো দেখতে হবে, নেট সার্চ দিতে হবে বা আদার্স যে কোনো কাজ করতে হবে। আর যদি একদমই না বুঝতে পারেন তাহলে মুখস্থ করতে হবে, এই তো, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। কিন্তু বুঝে পড়াটা ভালো, ঠিক আছে, মুখস্থ করার থেকে। যেমন আমি যদি 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে পারি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমি বের করতে পারবো। একটা পারলে আমি আরেকটা অটোমেটিক্যালি লজিক্যালি আমি পারবো, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। তো আজকের ক্লাস নিয়ে বা এই যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, না স্যার, আমার নাই, ইনশাল্লাহ বুঝতে পারছি, সব পারবো আশা করি। আচ্ছা, আর অন্য কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, চুপ থাকা মানে তো এই যে সম্মতির লক্ষণ মানে নাই ব্যাপার, তাই তো? স্যার সমস্যা তো আছেই স্যার, নতুন সাবজেক্ট হিসেবে আসলে অতটা ক্লিয়ার ভাবে বোঝা যায় না। আরো প্র্যাকটিস করা লাগবে স্যার। হ্যাঁ, এটা তো নিজের মধ্যের ব্যাপার। আমরা যেমন হচ্ছে কি আমাদের নতুন মাতৃভাষা বাংলা, এটা তো আর একদিনে শেখেন নাই। ছোটবেলায় যখন জন্মগ্রহণ করছেন তখন মা বলা বাবা বলা আস্তে আস্তে শিখছেন। তো একবারেই তো আর কোনো সাবজেক্টে মানুষ আহ, হতে পারে না। তো ওইটা আপনাদের সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। সময় এবং পরিশ্রম দিয়ে তারপরে ওই সাবজেক্টটা ভালো করতে পারবেন। কিন্তু আপনি যখনই আপনার মাথায় কাজ করবে যে সাবজেক্টটা কঠিন হচ্ছে না, তখনই আপনার ব্রেন সিগন্যাল দেবে এই সাবজেক্ট আর পড়া যাবে না, বা থাক, আমি এই সাবজেক্ট আর, মানুষের সাইকোলজিক্যালি সমস্যা কি, যে সাবজেক্টটা কম পারে ওই সাবজেক্টটা আরো বেশি মানে গুরুত্বই দেয় না, পড়েই না, পড়তে ভালো লাগে না তার, ঠিক আছে? এতে সে আরো দুর্বল হয়ে যায়। তো আপনারা যেটা পারেন না বা যে সাবজেক্টটা একটু কঠিন ওই সাবজেক্টে একটু বেশি সময় দিতে হবে স্বাভাবিকভাবে। যদি সময় দেন তাহলে আমার মনে হয় না যে ওই সাবজেক্ট অতটা বেশি কঠিন বা জটিল হবে আপনাদের কাছে, ঠিক আছে? জি জি। তো আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আগামী কালকে তাহলে যে পরীক্ষাটা আছে গ্রুপে, ওই আহ, পরীক্ষা রিলেটেড অর্থাৎ আগের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো গ্রুপে আমি আবার দিয়ে দিচ্ছি এবং একটা নোটিশ লিখতেছি কোন বিষয়ের উপর পরীক্ষা এবং যেগুলো করণীয়, অর্থাৎ খাতার যে ব্যাপারটা এটা একটু মাথায় রাখবেন। খাতা আগে থেকেই রেডি রাখবেন এবং রেডি রাখার উপায় হচ্ছে গিয়ে উপরে আপনার নাম এবং হচ্ছে আপনার কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন, এবং উপরে খাতার উপরে ডান পেজে মানে ডান পাশে আপনি হচ্ছে খাতার সিরিয়াল নাম্বার দিবেন, পেজ নাম্বার আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের খাতা রেডি করার মানে উপায়, ঠিক আছে? যাতে পরীক্ষার কোশ্চেন দেওয়ার সাথে সাথে আপনারা খাতায় অ্যান্সার করতে পারেন।
আর পরীক্ষার সময় খুব বেশি থাকবে না, সর্বোচ্চ আপনার 50 মিনিটের পরীক্ষা এবং খাতার ছবি দেওয়া সহ টোটাল আপনার 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টার মধ্যে টোটাল আমার হচ্ছে কি খাতা জমা সহ পরীক্ষা শেষ করতে হবে। এই হচ্ছে নিয়ম। ঠিক আছে? জি স্যার। তো সবাই ভালো থাকেন।